নমস্কার সকল শ্রোতা বন্ধুদের। আপনারা শুনছেন স্যাটারডে সাসপেন্স বাই কুণাল। আর আজকের গল্প ব্যোমকেশ ও বরদার অন্তিম পর্ব। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কলমে লেখা একটি অদ্ভুত রহস্যময় সাসপেন্স থ্রিলার গল্প, যেখানে তার সৃষ্ট দুই প্রধান চরিত্র উপস্থিত রয়েছেন। যদি প্রথম দুটি পর্ব না শুনে থাকেন তাহলে একবার শুনে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। তবুও একটু সংক্ষেপে বলে দিই এখনো পর্যন্ত যা যা হয়েছে। ব্যোমকেশ ও অজিত তাদের এক বন্ধু ডিএসপি শশাঙ্ক বাবুর পত্র পেয়ে মুঙ্গেরে আসে। সেখানে এসে তারা জানতে পারে এক নামকরা জহুরি বৈকুণ্ঠবাবু খুব রহস্যময়ভাবে হত্যা হয়েছে এবং তার আত্মা এখন ভূত হয়ে তার পুরনো বাড়িতে হানা দিচ্ছে, যেখানে এখন এক নতুন ভাড়াটিয়া কৈলাসবাবু থাকেন। বরদাবাবু এবং তার সাথী বন্ধুরা কৈলাসবাবুর বাড়িতে সেই ভূতের দর্শন পেয়েছে। তার বর্ণনা তারা ব্যোমকেশবাবুকে দেন। বৈকুণ্ঠবাবুর একটিমাত্র মেয়ে তারাশঙ্কর বাবুর কাছে আশ্রয় নিয়েছেন, যিনি হলেন বৈকুণ্ঠবাবুর একমাত্র বন্ধু। রহস্যের উন্মোচনের জন্য ব্যোমকেশ তারাশঙ্কর বাবুর সাথে দেখা করেন এবং বৈকুণ্ঠবাবুর মেয়ের সাথেও কথা বলেন, এবং তারপর তারা ভূতের দর্শনের জন্য কৈলাসবাবুর বাড়িতে আসেন সন্ধেবেলায়, সাথে বড়দাও। এরপর শুনুন গল্পের বাকি অংশটুকু। কিছুক্ষণ কৈলাসবাবুর সঙ্গে ভৌতিক ব্যাপার সম্বন্ধে আলোচনা হইল। নতুন কিছুই প্রকাশ পাইল না, কিন্তু দেখিলাম কৈলাসবাবু লোকটি অসাধারণ একগুঁয়ে। ভৌতিক কাণ্ড তিনি অবিশ্বাস করেন না, বিলক্ষণ ভয় পাইয়াছেন, তাহাও তাহার কথার ভাবে প্রকাশ পাইল। কিন্তু তবু কোনো ক্রমে এই হানাবাড়ি পরিত্যাগ করিবেন না। ডাক্তার তাহার হৃদযন্ত্রের অবস্থা বিবেচনা করিয়া এ বাড়ি ত্যাগ করিবার উপদেশ দিতেছেন। তাহার সহচরেরাও ভীত হইয়া মিনতি করিতেছে, কিন্তু তিনি রুগ্ন শিশুর মতো অহেতুক জিদ ধরিয়া এই বাড়ি কামড়াইয়া পড়িয়া আছেন, কিছুতেই এখান হইতে নড়িবেন না। হঠাৎ কৈলাসবাবু একটা আশ্চর্য কথা বলিয়া আমাদের চমকিত করিয়া দিলেন। তাহার স্বভাবসিদ্ধ খিটখিটে স্বরে বলিলেন, সবাই আমাকে বাড়ি ছেড়ে দিতে বলছে। আরে বাপু, বাড়ি ছাড়লে কি হবে? আমি যেখানেই যাব সেখানেই যে এই ব্যাপার হবে। এসব অলৌকিক কাণ্ড কেন ঘটছে তা তো আর কেউ জানে না, সে কেবল আমি জানি। আপনারা ভাবছেন কোথাকার কোন বৈকুণ্ঠবাবুর প্রেতাত্মা এখানে আনাগোনা করছে। মোটেই তা নয়, এর ভেতর অন্য কথা আছে। উৎসুকভাবে জিজ্ঞাসা করিলাম, কিরকম? বৈকুণ্ঠ সব বাজে কথা, এ হচ্ছে পিশাচ। আমার গুণধর পুত্রের কীর্তি। সে কি? কৈলাসবাবু মোমের মতো গণ্ডে ঈষৎ রক্ত সঞ্চার হইল। তিনি সোজা হইয়া বসিয়া উত্তেজিত কণ্ঠে বলিলেন, হ্যাঁ, লক্ষ্মী ছাড়া একেবারে উচ্ছন্নে গেছে। ভদ্রলোকের ছেলে, জমিদারের একমাত্র বংশধর, পিশাচ সিদ্ধ হতে চায়। শুনেছেন কখনো? হতভাগাকে আমি ত্যায্যপুত্র করেছি, তাই আমার উপর রেশ। তার একটা মহাপাষণ্ড গুরু জুটেছে। শুনেছি শ্মশানে বসে বসে মরার খুলিতে করে মদ খাই। একদিন আমার ভদ্রাসনে চড়াও হয়েছিল, আমি দারোয়ান দিয়ে চাবকে বার করে দিয়েছিল। তাই দুজন মিলে ষড়যন্ত্র করে আমার পেছনে পিশাচ লেলিয়ে দিয়েছে। কিন্তু কুলাঙ্গার সন্তান তার মতলবটা বুঝতে পারছেন না। আমার বুকের ব্যামো আছে। পিশাচ দেখে আমি যদি হাটফেরি করে মরি, ব্যাস, মানিক আমার নিষ্কণ্ঠকে পেটসিদ্ধ গুরুকে নিয়ে বিষয় ভোগ করবেন। কৈলাসবাবু তিক্ত কণ্ঠে হাসিলেন।
তারপর সহসা জানলার দিকে তাকাইয়া বিস্ফারিত চক্ষে বলিয়া উঠিলেন, আমরা জানলার দিকে পেছন ফিরিয়া কৈলাসবাবুর কথা শুনিতেছিলাম। বিদ্যুৎ বেগে জানলার দিকে ফিরিলাম। যাহা দেখিলাম তাহাতে বুকের রক্ত হিম হইয়া যাওয়া বিচিত্র নয়। বাহিরে তখন অন্ধকার হইয়া গিয়াছে। ঘরের অনুজ্জ্বল কেরোসিন ল্যাম্পে আলোকে দেখিলাম জানলার কালো ফ্রেমে আটা একটা বিভৎস মুখ। অস্থিসার মুখের বর্ণ পাণ্ডুপিত। অধরষ্টের ফাঁকে কয়েকটা পীতবর্ণ দাঁত বাহির হইয়া আছে। কালিমা বেষ্টিত চক্ষু কোটর হইতে দুটি ক্ষুদিত হিংস্র চোখের পৈশাচিক দৃষ্টি যেন ঘরের অভ্যন্তরটাকে গ্রাস করিবার চেষ্টা করিতেছে। মুহূর্তের জন্য নিশ্চল পক্ষাহত হইয়া গেলাম। তারপর ব্যোমকেশ 2 লাফে জানলার সম্মুখীন হইল, কিন্তু সেই ভয়ঙ্কর মুখ তখন অদৃশ্য হইয়াছে। আমিও ছুটিয়া ব্যোমকেশের পাশে গিয়া দাঁড়াইলাম। বাহিরের অন্ধকারে দৃষ্টি প্রেরণ করিয়া মনে হইল যেন দেবদারু গাছের ঘন ছায়ার ভেতর দিয়া একটা শীর্ণ অতি দীর্ঘ মূর্তি শূন্যে মিলাইয়া গেল। ব্যোমকেশ দেশলাই জ্বালিয়া জানলার বাহিরে ধরিল। গলা বাড়াইয়া দেখিলাম নিচে মই বা তজ্জাতীয় আরোহণী কিছুই নাই, এমনকি মানুষ দাঁড়াইতে পারে এমন কার্নিশ পর্যন্ত দেওয়ালে নাই। ব্যোমকেশের কাঠি নিঃশেষ হইয়া নিভিয়া গেল। সে ধীরে ধীরে ফিরিয়া আসিয়া চেয়ারে বসিল। বরদাবাবু বসিয়াই ছিলেন, উঠেন নাই। এখন ব্যোমকেশের দিকে ফিরিয়া কহিলেন, দেখলেন? দেখলুম। বরদাবাবু গম্ভীরভাবে একটু হাসিলেন। তাহার চোখে গোপন বিজয়গর্ভ স্পষ্ট হইয়া উঠিল। জিজ্ঞাসা করিলেন, কিরকম মনে হল? কৈলাসবাবু জবাব দিলেন। তিনি বালিশে ঠেস দিয়া প্রায় শুইয়া পড়িয়াছিলেন। হতাশা মিশ্রিত স্বরে বলিয়া উঠিলেন, কি আর মনে হবে, ওই পিশাচ আমাকে না নিয়ে ছাড়বে না। ব্যোমকেশ বাবু, আমার যাবার সময় ঘনিয়ে এসেছে। পিশাচের হাত থেকে কেউ কখনো উদ্ধার পেয়েছে শুনেছেন কি? তাহার ভয় বিশীর্ণ মুখের পানে চাহিয়া আমার মনে হইল সত্যি ইহার সময় আসন্ন হইয়াছে। দুর্বল হৃদযন্ত্রের ওপর এইরূপ স্নায়বিক ধাক্কা সহ্য করিতে পারিবেন না। ব্যোমকেশ শান্ত স্বরে বলিল, দেখুন, ভয়টাই মানুষের সবচেয়ে বড় শত্রু, প্রেত পিশাচ নয়। আমি বলি, বাড়িটা না হয় ছেড়েই দিন না। বরদাবাবু বলিলেন, আমিও তাই বলি। আমার বিশ্বাস বাড়িতে দোষ লেগেছে, পিশাচ টিশাচ নয়। বৈকুণ্ঠবাবুর অপঘাতে মৃত্যুর পর থেকে। ব্যোমকেশ বলিল, পিশাচি হোক আর বৈকুণ্ঠবাবুই হন, মোট কথা কৈলাসবাবুর শরীরে যেরকম অবস্থা তাতে হঠাৎ ভয় পাওয়া ওর পক্ষে স্বাস্থ্যকর নয়। অতএব এই বাড়ি ছাড়াই কর্তব্য। আমি বাড়ি ছাড়ব না। কৈলাসবাবুর মুখে একটা অন্ধ একগুঁয়েমি দেখা দিল। কেন বাড়ি ছাড়ব? কি করেছি আমি যে অপরাধীর মতন পালিয়ে বেড়াবো? আমার নিজের ছেলে যদি আমার মৃত্যু চায়, বেশ, আমি মরব। পিতৃ হত্যার পাপকে যে কুসন্তানের ভয় নেই, তার বাপ হয়ে আমি বেঁচে থাকতে চাই না। অভিমান ও জিদের বিরুদ্ধে তর্ক করা বৃথা। রাত্রিও হইয়াছিল। আমরা উঠিলাম। পরদিন প্রাতে আবার আসিবার আশ্বাস দিয়া নিচে নামিয়া গেলাম। পথে কোনো কথা হইল না। বরদাবাবু 2-1বার কথা বলিবার উদ্যোগ করিলেন, কিন্তু ব্যোমকেশ তাহা শুনিতে পাইল না। বরদাবাবু আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিয়া গেলেন। শশাঙ্কবাবু ইতিমধ্যে বাড়ি ফিরিয়াছিলেন। আমরা বসিবার ঘরে প্রবেশ করিতেই বলিলেন, কি হে, কি হলো? ব্যোমকেশ একটা আরাম কেদারায় শুইয়া পড়িয়া ঊর্ধ্বমুখে বলিল, প্রেতের আবির্ভাব হলো। তারপর দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া কতকটা যেন আত্মগতভাবে বলিল,
কিন্তু বরদাবাবু প্রেত এবং কৈলাসবাবুর পিশাচ মিলে ব্যাপারটা ক্রমেই বড় জটিল করে তুলেছে। পরদিন রবিবার ছিল। প্রাতকালে উঠিয়া ব্যোমকেশ শশাঙ্কবাবুকে বলিল, চলো কৈলাসবাবুর বাড়িটা ঘুরে আসা যাক। শশাঙ্কবাবু বলিলেন, আবার ভূত দেখতে চাও নাকি? কিন্তু দিনের বেলা গিয়ে লাভ কি? রাত্রি ছাড়া তো অশরীরীর দর্শন পাওয়া যায় না। কিন্তু যা অশরীরী নয়, অর্থাৎ স্থূল বস্তু, তার তো দর্শন পাওয়া যেতে পারে। ও বেশ, চলো। 7টা বাজিতে না বাজিতে উদ্দিষ্ট স্থানে পৌঁছালাম। কৈলাসবাবুর বাড়ি তখনও সম্পূর্ণ জাগে নাই। একটা চাকর নিদ্রালুভাবে নিচের বারান্দা ঝাড় দিতেছে। উপরের গৃহস্বামীর কক্ষে দরজা জানলা বন্ধ। ব্যোমকেশ বলিল, ক্ষতি নেই, বাগানটা ততক্ষণে ঘুরে ফিরে দেখে এসি। চলো। শিশির ভেজা ঘাসে সমস্ত বাগানটা আস্তীর্ণ। সোনালি রৌদ্রে দেউদারের চুনট করা পাতা জড়ির মতো ঝলমল করিতেছে। চারিদিকে শারদ প্রাতের অপূর্ব পরিচ্ছন্নতা। আমরা ইতস্তত ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। বাগানটা পরিসরে বিঘা চারেকের কম হইবে না, কিন্তু ফুল বাগান বলিয়া কিছু নাই। এখানে সেখানে গোটা কয়েক দোপাটি আর করবীর ঝাড় নিতান্ত অনাদৃতভাবে ফুল ফুটাইয়া রহিয়াছে। মালি নাই, বোধ করি বৈকুণ্ঠবাবুর আমলেও ছিল না। আগাছার জঙ্গল বৃদ্ধি পাইলে সম্ভবত বাড়ি চাকরেরাই কাটিয়া ফেলিয়া দেয়। তাহার পরিচয় বাগানের পশ্চিম দিকে এক প্রান্তে পাইলাম। দেওয়ালের কোণ ঘেঁষিয়া আবর্জনা জমা হইয়া আছে। উনানের ছাই, কাঠকুড়ো, ছেঁড়া কাগজ, বাড়ির জঞ্জাল সমস্তই এখানে ফেলা হয়। বহুকালে সঞ্চিত জঞ্জাল রৌদ্রে বৃষ্টিতে জমাট বাঁধিয়া স্থানটিকে স্ফীত করিয়া তুলিয়াছে। এই আবর্জনা গাদার উপর উঠিয়া ব্যোমকেশ অনুসন্ধিৎসুভাবে এদিক ওদিক তাকাইতে লাগিল। জুতা দিয়া ছাই মাটি সরাইয়া দেখিতে লাগিল। একবার একটা পুরনো টিনের কোটো তুলিয়া লইয়া ভালো করিয়া পরীক্ষা করিয়া আবার ফেলিয়া দিল। শশাঙ্কবাবু তাহার রকম দেখিয়া বলিলেন, কি হে, ছাইগাদার মধ্যে কি খুঁজছ? ব্যোমকেশ ছাইগাদা হইতে চোখ না তুলিয়াই বলিল, আমাদের প্রাচীন কবি বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো। এটা কি? একটা চির ধরা পরিত্যক্ত লণ্ঠনের চিমনি পড়িয়াছিল। সেটা তুলিয়া লইয়া ব্যোমকেশ তাহার খোলের ভেতর দেখিতে লাগিল। তারপর সন্তপর্ণে তাহার ভেতর আঙুল ঢুকাইয়া একখণ্ড জীর্ণ কাগজ বাহির করিয়া আনিল। সম্ভবত বায়ু তাড়িত হইয়া কাগজের টুকরোটা চিমনির মধ্যে আশ্রয় লইয়াছিল, তারপর দীর্ঘকাল সেখানে রহিয়া গিয়াছে। ব্যোমকেশ চিমনি ফেলিয়া দিয়া কাগজখানা নির্বিষ্ট চিত্তে দেখিতে লাগিল। আমিও উৎসুক হইয়া তাহার পাশে গিয়া দাঁড়াইলাম। কাগজখানা একটা ছাপা ইস্তাহারের অর্ধাংশ। তাতে কয়েকটা অস্পষ্ট জন্তু জানোয়ারের ছবি রহিয়াছে মনে হইল। জল বৃষ্টিতে কাগজের রং বিবর্ণ হইয়া গিয়াছে। ছাপার কালিও এমন অস্পষ্ট হইয়া পড়িয়াছে যে পাঠোদ্ধার দুঃসাধ্য। শশাঙ্কবাবু জিজ্ঞাসা করিলেন, কি দেখছ হে, ওতে কি আছে? কিছু না। ব্যোমকেশ কাগজখানা উল্টাইয়া তারপর চোখের কাছে আনিয়া ভালো করিয়া দেখিতে লাগিল। হাতের লেখা রয়েছে, দেখো তো পড়তে পারো কিনা বলিয়া কাগজ আমার হাতে দিল। অনেকক্ষণ ধরিয়া পরীক্ষা করিলাম। হাতে লেখা যে আছে তাহা প্রথমটা ধরাই যায় না। কালির চিহ্ন বিন্দু মাত্র নাই, কেবল মাঝে মাঝে কলমের আঁচড়ের দাগ দেখিয়া দু একটা শব্দ অনুমান করা যায়। বিপদে হাতে টাক, বাবা নচেত মরিয়া তোমার সাথী। ব্যোমকেশকে আমার পাঠ জানাইলাম। সে বলিল, হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, কাগজটা থাক বলিয়া ভাঁজ করিয়া পকেটে রাখিল। আমি বলিলাম, লেখক বোধহয় খুব শিক্ষিত নয়, বানান ভুল করেছে।
সাথী লিখেছে। ব্যোমকেশ বলিল, শব্দটা সাথী নাও হতে পারে। শশাঙ্কবাবু ঈষৎ অধীর কণ্ঠে বলিলেন, চলো চলো, আস্তাকুর ঘেটে লাভ নেই, এতক্ষণে বোধ হয় কৈলাসবাবু উঠেছেন। ব্যোমকেশ বলিল, হ্যাঁ, ওই যে তার ভৌতিক জানলা খোলা দেখছি, চলো। বাড়ির নিকটস্থ হইয়া দেখিলাম জানলা দিয়ে কৈলাসবাবু মুখ বাড়াইয়া আছেন। শীর্ণ ফ্যাকাশে মুখ, প্রাতকাল না হইয়া রাত্রি হইলে তাহাকে সহসা ওই জানলার সম্মুখে দেখিয়া প্রেত বলিয়া বিশ্বাস করিতে কাহারও সংশয় হইত না। তিনি আমাদের উপরে আহ্বান করিলেন। ব্যোমকেশ একবার জানলার নিচে মাটির উপর ক্ষিপ্র দৃষ্টি বুলাইয়া লইল। সবুজ ঘাসের পুরু গালিচা বাড়ির দেওয়াল পর্যন্ত গিয়া ঠেকিয়াছে, তাহার উপর কোনো প্রকার চিহ্ন নাই। উপরে কৈলাসবাবুর ঘরে প্রবেশ করিয়া দেখিলাম ঘরে চায়ের সরঞ্জাম প্রস্তুত। চা যদিও আমাদের এক দফা হইয়া গিয়েছিল, তবুও দ্বিতীয়বার সেবন করিতে আপত্তি হইল না। চায়ের সহিত নানাবিধ আলোচনা চলিতে লাগিল। স্থানীয় জল হাওয়ার ক্রমিক অর্ধপতন, ডাক্তারদের চিকিৎসা প্রণালীর ক্রমিক ঊর্ধ্বগতি, টোটকা ওষুধের গুণ, মারণ উচ্চাটন, ভূতের রোজা ইত্যাদি কোনো প্রসঙ্গেই বাদ পড়িল না। ব্যোমকেশ তাহার মাঝখানে একবার জিজ্ঞাসা করিল, রাতে আপনি জানলা বন্ধ করি শুচ্ছেন তো? কৈলাসবাবু বলিলেন, হ্যাঁ, তিনি দেখা দিতে আরম্ভ করা অবধি জানলা দরজা বন্ধ করেই শুতে হচ্ছে, যদিও সেটা ডাক্তারের বারণ। ডাক্তার চান আমি অপর্যাপ্ত বায়ু সেবন করি, কিন্তু আমার যে হয়েছে উভয় সংকট, কি করি বলুন? জানলা বন্ধ করে কোনো ফল পেয়েছেন কি? বড় বেশি না, তবে দর্শনটা পাওয়া যায় না এই পর্যন্তই। নিশুতি রাত্রে যখন তিনি আসেন, জানলা সজোরে ঝাঁকানি দিয়ে যান। একলা শুতে পারি না, রাত্রে একজন চাকর ঘরের মেঝেই বিছানা পেতে শোয়। চা সমাপনান্তে ব্যোমকেশ উঠিয়া বলিল, এইবার আমি ঘরটা ভালো করে দেখব। শশাঙ্ক, কিছু মনে করো না, তোমাদের অর্থাৎ পুলিশের কর্মদক্ষতা সম্বন্ধে আমি কটাক্ষ করছি না, কিন্তু মণিনাঞ্চ মতিভ্রম, যদি তোমাদের কিছু বাদ পড়ে থাকে তাই আর একবার দেখে নিচ্ছি। শশাঙ্কবাবু একটু বাঁকা সুরে বলিলেন, ও তা বেশ, নাও নাও, দেখে নাও। কিন্তু এতদিন পরে যদি বৈকুণ্ঠবাবুর হত্যাকারীর কোনো চিহ্ন বার করতে পারো, তাহলে বুঝবো তুমি জাদুকর। ব্যোমকেশ হাসিল, তাই বুঝো, কিন্তু সে যাক, বৈকুণ্ঠবাবুর মৃত্যুর দিন এ ঘরে কোনো আসবাবই ছিল না। বলেছি তো, মাটিতে পাতা বিছানা, জলের ঘড়া আর পানের বাটা ছাড়া আর কিছুই ছিল না। হ্যাঁ, একটা তামার কান খুশকি পাওয়া গিয়েছিল। বেশ, আপনারা তাহলে গল্প করুন কৈলাসবাবু, আমি আপনাদের কোনোভাবেই বিঘ্ন করিব না, কেবল ঘরময় ঘুরে বেড়াবো মাত্র। অতঃপর ব্যোমকেশ ঘরের চারিদিক পরিক্রমণ করিতে আরম্ভ করিল। কখনো ঊর্ধ্বমুখে ছাদের দিকে তাকাইয়া, কখনো হেঁটোমুখে মেঝের ওপর দৃষ্টি নিবন্ধ করিয়া চিন্তাক্লান্ত মুখে নিঃশব্দে ঘুরিতে লাগিল। একবার জানলার সম্মুখে দাঁড়াইয়া জানলার কাঠ সারসি প্রভৃতি ভালো করিয়া পরীক্ষা করিল। দরজার হুড়কা ও ছিটকিনি লাগাইয়া দাঁড়াইয়া দেখিল। তারপর আবার পরিক্রমণ শুরু করিল। কৈলাস ও শশাঙ্কবাবু সকৌতূহলে তাহার গতিবিধি পরীক্ষা করিতে লাগিলেন। আমি তখন জোর করিয়া কথাবার্তা আরম্ভ করিলাম, কারণ ব্যোমকেশের মন যতই বহির্নির্ভপেক্ষ হোক, তিনজোড়া কৌতূহলী চোখ অনুক্ষণ তাহার অনুসরণ করিতে থাকিলে সে যে বিক্ষিপ্ত চিত্ত ও আত্মসচেতন হইয়া পড়িবে তাহাতে সন্দেহ নাই। তাই যা হোক, একটা কথা আরম্ভ করিয়া দিয়া উহাদের দুজনের মনোযোগ আকর্ষণ করিয়া লইবার চেষ্টা করিলাম। তবু নানা অসংলগ্ন চর্চার মধ্যেও আমাদের মন ও চক্ষু তাহার দিকেই পড়িয়া রহিল। 15 মিনিট এইভাবে কাটিল। তারপর শশাঙ্কবাবু একটা পুলিশ ঘটিত কাহিনী শুনিতে শুনিতে অলক্ষিতে অন্যমনস্ক হইয়া পড়িয়াছিলাম। ব্যোমকেশের দিকে নজর ছিল না।
হঠাৎ ছোট্ট একটা হাসির শব্দে সচকিতে ঘাড় ফিরাইলাম। দেখিলাম ব্যোমকেশ দক্ষিণ দিকের দেওয়ালের খুব কাছে দাঁড়াইয়া দেওয়ালের দিকে তাকাইয়া আছে ও মৃদু মৃদু হাসিতেছে। শশাঙ্কবাবু বলিলেন, কি হলো আবার, হাসছ যে? ব্যোমকেশ বলিল, জাদু দেখে যাও, এটা নিশ্চয়ই তোমরা আগে দেখোনি। বলিয়া দেওয়ালের দিকে অঙ্গুলি নির্দেশ করিল। আমরা সাগ্রহে উঠিয়া গেলাম। প্রথমটা চুনকাম করা দেওয়ালের গায়ে কিছুই দৃষ্টিগোচর হইল না। তারপর ভালো করিয়া লক্ষ্য করিয়া দেখিলাম মেঝে হইতে আন্দাজ 5 ফুট উচ্চে সাদা চুনের ওপর পরিষ্কার অঙ্গুষ্ঠের ছাপ অঙ্কিত রহিয়াছে, যেন কাঁচা চুনের ওপর আঙ্গুল টিপিয়া কেহ চিহ্নটি রাখিয়া গিয়াছে। শশাঙ্কবাবু ভ্রুকুটি সহকারে চিহ্নটি দেখিয়া বলিলেন, একটা বুড়ো আঙুলের ছাপ দেখছি, এর অর্থ কি? ব্যোমকেশ বলিল, অর্থ মুনিনাঞ্চ মতিভ্রম। হত্যাকারীর এই পরিচয় চিহ্নটি তোমরা দেখতে পাওনি। বিস্ময়ে ভ্রু তুলিয়া শশাঙ্কবাবু বলিলেন, ও হত্যাকারীর এই আঙুলের দাগ যে হত্যাকারী তা তুমি কি করে বুঝলে? আমরা আগে ওটা লক্ষ্য করিনি বটে, কিন্তু তাই বলে ওটা হত্যাকারীর আঙুলের দাগ যে কেন হবে তাও তো বুঝতে পারছি না। যে রাজমিস্ত্রি ঘর চুনকাম করেছিল তারও তো হতে পারে, অন্য যে কোনো লোকের হতে পারে। একেবারে অসম্ভব নয়, তবে কথা হচ্ছে রাজমিস্ত্রি দেওয়ালে নিজের আঙুলের টিপ রেখে যাবে কেন? তা যদি বলো, হত্যাকারী বা রেখে যাবে কেন? ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে একবার শশাঙ্কবাবুর দিকে তাকাইল, তারপর বলিল, তাও তো বটে। তাহলে তোমার মতে ওটা কিছুই নয়? আমি বলতে চাই, ওটা যে খুব জরুরি তার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিয়া ব্যোমকেশ বলিল, তোমার যুক্তি অকাঠ্য। প্রমাণের অভাবে কোনো জিনিসকে জরুরি বলে স্বীকার করা যেতে পারে না। পকেটে ছুরি আছে কিংবা কানখুশকি? ছুরি আছে কেন? অপ্রসন্ন মুখে শশাঙ্কবাবু ছুরি বাহির করিয়া দিলেন। ব্যোমকেশের আবিষ্কারে তিনি সুখী হইতে পারেন নাই, তাই বোধহয় সেটাকে তুচ্ছ করিবার চেষ্টা করিতেছিলেন, কিন্তু তবু তাহার মনোভাব নেহাত অযৌক্তিক বলিয়া বোধ হইল না। দেওয়ালের গায়ে একটা আঙুলের চিহ্ন, কবে কাহার দ্বারা অঙ্কিত হইয়াছে কিছুই জানা নাই। হত্যাকাণ্ডের রহস্য সমাধানের ইহার মূল্য কি? এবং যদি ইহা হত্যাকারীরই হয় তাহলে লাভ কি হবে এই আঙুলের ছাপ থেকে? কে হত্যাকারী তাহারই যখন জানা নাই, তখন এই আঙুলের টিপ কোন কাজে লাগিবে তাহা আমি বুঝিতে পারিলাম না। ব্যোমকেশ কিন্তু ছুরি দিয়া চিহ্নটির চারিধারে দাগ কাটিতে আরম্ভ করিল। অতি সন্তর্পণে চুন বালি আলগা করিয়া ছুরির নখ দিয়া একটু চার দিতেই টিপ চিহ্ন সমেত খানিকটা প্লাস্টার বাহির হইয়া আসিল। ব্যোমকেশ সেটি সযত্নে রুমালে জড়াইয়া পকেটে রাখিয়া কৈলাসবাবুকে বলিল, আপনার ঘরের দেওয়াল কুশ্রী করে দিলুম, দয়া করে একটু চুন দিয়ে গর্তটা ভরাট করিয়ে নেবেন। তারপর শশাঙ্কবাবুকে বলিল, চলো শশাঙ্ক, এখানকার কাজ আপাতত আমাদের শেষ হয়েছে। এদিকে দেখছি 9টা বাজে, কৈলাসবাবুকে আর কষ্ট দেওয়া উচিত নয়। ভালো কথা কৈলাসবাবু, আপনি বাড়ি থেকে নিয়মিত চিঠিপত্র পান তো? কৈলাসবাবু বলিলেন, আমাকে চিঠি দেবে কে? একমাত্র ছেলে, তার গুণের কথা তো শুনেছেন। চিঠি দেবার মতো আত্মীয় আমার কেউ নেই। প্রফুল্ল স্বরে ব্যোমকেশ বলিল, বড়ই দুঃখের বিষয়। আচ্ছা, আজ তাহলে চললুম, মাঝে মাঝে আপনাকে বিরক্ত করতে আসব। আর দেখুন, এটার কথা কাউকে বলার দরকার নেই। বলিয়া দেওয়ালে ছিদ্রের দিকে নির্দেশ করিল। কৈলাসবাবু ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। রাস্তায় বাহির হইয়া পড়িলাম। রৌদ্র তখন কড়া হইতে আরম্ভ করিয়াছে। দ্রুত পদে বাসার দিকে চলিলাম। হঠাৎ শশাঙ্কবাবু জিজ্ঞেস করিলেন, ব্যোমকেশ, ওই আঙুলের দাগটা সম্বন্ধে তোমার সত্যিকারের ধারণা কি? ব্যোমকেশ বলিল, আমার ধারণা তো বলেছি, ওটা হত্যাকারীর আঙুলের দাগ। অধীরভাবে শশাঙ্কবাবু বলিলেন,
কিন্তু এই যে তোমার জবরদস্তি, হত্যাকারী কে তার নামগন্ধ জানা নেই, অথচ তুমি বলে বসলে ওটা হত্যাকারীর। একটা সঙ্গত কারণ দেখানো চাই তো। কীরকম সঙ্গত কারণ তুমি দেখতে চাও? শশাঙ্কবাবু কণ্ঠে বিরক্তি আর চাপা রইল না। তিনি বলিয়া উঠিলেন, আমি কিছুই দেখতে চাই না। আমার মনে হয় তুমি নিছক ছেলে মানুষই করছো। অবশ্য তোমার দোষ নেই। তুমি ভাবছো বাংলাদেশ যে প্রথায় অনুসন্ধান চলে এই দেশেও বুঝি তাই চলবে। সেটা তোমার ভুল। ও ধরনের ডিটেকটিভ গিরিতে এখানে কোনো কাজে লাগবে না। ব্যোমকেশ বলিল, ভাই আমার, ডিটেকটিভ বিদ্যে কাজে লাগাবার জন্য তো আমি তোমার কাছে আসিনি, বরং ওটাকে একটু বিশ্রাম দেওয়ার জন্যই এসেছি। তুমি যদি মনে করো এ ব্যাপারে আমার হস্তক্ষেপ করবার দরকার নেই, তাহলে তো আমি নিষ্কৃতি পেয়ে বেঁচে যাই। শশাঙ্কবাবু সামলাইয়া লইয়া বলিলেন, না, আমি তা বলছি না। আমার বলার উদ্দেশ্য, ও পথে চললে কস্মিনকালেও কিছু করতে পারবে না। এই ব্যাপার অত সহজ নয়। তা তো দেখতেই পাচ্ছি। 6 মাস ধরে আমরা যে ব্যাপারে একটা হদিশ বার করতে পারলুম না, তুমি একটা আঙুলের টিপ দেখেই যদি মনে করো তার সমাধান করে ফেলেছ, তাহলে বুঝতে হবে এই কেসের গুরুত্ব তুমি এখনো ঠিক ধরতে পারোনি। আঙুলের দাগ কিংবা আস্থা করে কুড়িয়ে পাওয়া ছেঁড়া কাগজ, দুটো হাতের অক্ষর, এসব দিয়ে লোমহর্ষণ উপন্যাস লেখা যায়। পুলিশের কাজ চলে না। তাই বলছি, ওসব আঙুলের টিপ টিপ ছেড়ে। থামো। পাশ দিয়ে একখানা ফিটন গাড়ি যাইতেছিল। তাহার আরোহী আমাদের দেখিয়া গাড়ি থামাইলেন। গলা বাড়াইয়া জিজ্ঞাসা করিলেন, কি ব্যোমকেশবাবু, কদ্দূর? তারাশঙ্করবাবু গঙ্গা স্নান করিয়া বাড়ি ফিরিতেছেন। কপালে গঙ্গা মৃত্তিকার ছাপ, গায়ে নামাবলি, মুখে একটু ব্যঙ্গ হাস্য। ব্যোমকেশ তার প্রশ্নের ভালো মানুষের মতন প্রতি প্রশ্ন করিল, কিসের? কিসের আবার? বৈকুণ্ঠে খুনের কিছু পেলেন? ব্যোমকেশ বলিল, এ বিষয়ে আমাকে প্রশ্ন করছেন কেন? আমার তো কিছু জানবার কথা নয়, বরং শশাঙ্কবাবুকে জিজ্ঞাসা করুন। তারাশঙ্করবাবু বাম ভ্রু ঈষৎ তুলিয়া বলিলেন, কিন্তু শুনছিলাম যেন আপনি নতুন করে এই কেসে তদন্ত করবার ভার পেয়েছেন। তা সে যা হোক, শশাঙ্কবাবু, খবর কি? নতুন কিছু আবিষ্কার হলো? শশাঙ্কবাবু নীরস কণ্ঠে বললেন, আবিষ্কার হলেও পুলিশের গোপন কথা সাধারণের প্রকাশ করবার আমার অধিকার নেই। আর ওটা আপনি ভুল শুনেছেন। ব্যোমকেশ আমার বন্ধু, মুঙ্গেরে বেড়াতে এসেছে। তদন্তের সঙ্গে তার কোনো সংসর্গ নেই। পুলিশের সহিত উকিলে প্রণয় এই জগতে বড়ই দুর্লভ। দেখিলাম তারাশঙ্করবাবু ও শঙ্করবাবুর মধ্যে ভালোবাসা নাই। তারাশঙ্করবাবু কণ্ঠস্বরে অনেকখানি মধু ঢালিয়া দিয়া বলিলেন, বেশ বেশ, তাহলে কিছুই পারেননি। আপনাদের দ্বারা যে এর বেশি হবে না তা আগেই আন্দাজ করেছিল। হাঁকো। তারাশঙ্করবাবু ফিটন বাহির হইয়া গেল। শশাঙ্কবাবু কটমট চক্ষে সেই দিকে তাকাইয়া অস্পষ্ট স্বরে যাহা বলিলেন তাহা প্রিয় সম্ভাষণ নয়। ভিতরে ভিতরে সকলেরই মেজাজ রুক্ষ হইয়া উঠিয়াছিল। পথে আর কোনো কথা না হইল না। নীরবে 3 জন বাসায় গিয়া পৌঁছালাম। দুপুরবেলাটা ব্যোমকেশ অলসভাবে কাটিয়ে দিল। একবার ছেঁড়া কাগজখানা ও আঙুলে টিপ বাহির করিয়া অবহেলা ভরে দেখিল, আবার সরাইয়া রাখিয়া দিল। তাহার মনের ক্রিয়া ঠিক বুঝিলাম না, কিন্তু বোধ হইল এই হত্যার ব্যাপারে এতৎকাল সে যেটুকু আকর্ষণ অনুভব করিতেছিল তাহাও যেন নিভিয়া গিয়াছে। অপরাহ্নে বরদাবাবু আসিলেন। বলিলেন, এখানে আমাদের বাঙালিদের একটা ক্লাব আছে, চলুন আজ আপনাদের সেখানে নিয়ে যাই। চলুন। 2 দিন এখানে আসিয়াছি, কিন্তু এখনো স্থানীয় দ্রষ্টব্য বস্তু কিছুই দেখি নাই। তাই বরদাবাবু আমাদের কষ্টহারিণীর ঘাট, পীর সানফার কবর ইত্যাদি কয়েকটা স্থান ঘুরাইয়া দেখাইলেন। তারপর সূর্যাস্ত হইলে তাহাদের ক্লাবে লইয়া চলিলেন। কেল্লার বাহিরে ক্লাব। পথে যাইতে দেখিলাম একটা মাঠের মাঝখানে প্রকাণ্ড তাঁবু পড়িয়াছে, তাহার চারিদিকে মানুষের ভিড়। তাঁবুর ভিতর হইতে উজ্জ্বল আলো এবং ইংরেজি বাদ্যযন্ত্রের আওয়াজ আসিতেছে। জিজ্ঞাসা করিলাম,
ওটা কি? একটা সার্কাস পার্টি এসেছে। ব্যোমকেশ বলিল, এখানে সার্কাস পার্টিও আসে নাকি? বড়দাবাবু বললেন, আসে বই কি, বিলক্ষণ 2 পয়সা রোজগার করে নিয়ে যায়। এই তো গত বছর একদল এসেছিল। না, গত বছর নয়, তার আগের বছর। এরা কদিন হলো এসেছে? কাল শনিবার ছিল, কাল থেকে এরা খেলা দেখাতে শুরু করেছে। প্রসঙ্গত শহরে আমোদ প্রমোদের অভাব সম্বন্ধে বড়দাবাবুর অভিযোগ করিলেন। মুষ্টিমেয় বাঙালির মধ্যে চিরন্তর দলাদলি, তাই থিয়েটারের একটা শখের দল থাকা সত্ত্বেও অভিনয় বড় একটা ঘটিয়া ওঠে না। বাহির হইতে এক আধটা কার্নিভালের দল যাহা আসে তাহাই ভরসা। শুনিয়া খুব বেশি বিস্মিত হইলাম না। বাঙালির বাস্তব জীবনে যে জাঁকজমক ও বৈচিত্র্যের অসম্ভাব, তাহা যে থিয়েটারের রাজা বা সেনাপতি সাজিয়া মিটাইয়া লইতে চায়। তাই যেখানে দুজন বাঙালি আছে সেখানেই থিয়েটার ক্লাব থাকিতে বাধ্য, এবং যেখানে থিয়েটার ক্লাব আছে সেখানে দলাদলি অবশ্যম্ভাবী। আমোদ প্রমোদের জন্য চালানি মালের উপর নির্ভর করিতে হইবে, ইহার আর বিচিত্র কি? শুনিতে শুনিতে ক্লাবে আসিয়া পৌঁছালাম। ক্লাবের প্রবেশপথটি সংকীর্ণ হইলেও ভেতরে বেশ সুপ্রসর। খানিকটা খোলা জায়গার ওপর কয়েকখানি ঘর। আমরা প্রবেশ করিয়া দেখিলাম একটি ঘরে ফরাস পাতা, তাহার উপর বসিয়া কয়েকজন সভ্য ব্রিজ খেলিতেছেন। প্রতি হাত খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাহারা সমালোচনায় মুখর হইয়া উঠিতেছেন। আবার খেলা আরম্ভ হইবামাত্র সকলের গম্ভীর ও স্বল্পবাক হইয়া পড়িতেছেন। ক্রীড়া চক্রে বাহিরে তাহাদের চিত্ত কোনো অবস্থাতেই সঞ্চারিত হইতেছে না। আমরা দুজন আগন্তুক আসিলাম, তাহা কেউই লক্ষ্য করিলেন না। ঘরের এক কোণে 2টি সভ্য দাবার ছক লইয়া তুড়ি সমাধির অবস্থায় উত্তীর্ণ হইয়াছেন। সুতরাং বাজি শেষ না হওয়া পর্যন্ত তাহাদের কঠোর তপস্যা অপ্সরার ঝাঁক আসিয়াও ভাঙিতে পারিবে না। পাশের ঘর হইতে কয়েকজন উত্তেজিত সভ্যের গলার আওয়াজ আসিতেছিল। বড়দাবাবু আমাদের সেই ঘরে লইয়া গেলেন। দেখিলাম একটি টেবিল বেষ্টন করিয়া কয়েকজন যুবক বসিয়া আছেন। তন্মধ্যে আমাদের পূর্ব পরিচিত শৈলেনবাবুও বর্তমান। তাহাকে বাকি সকলে সপ্তরথীর মতন ঘিরিয়া ফেলিয়াছেন এবং ভূতজনী সম্বন্ধে নানাবিধ সুতীক্ষ্ণ ও সন্দেহমূলক বাক্যজালে বিদ্ধ করিয়া প্রায় ধরাশায়ী করিবার উপক্রম করিয়াছেন। বড়দাবাবুকে দেখিয়া শৈলেনবাবুর চোখে পরিত্রাণের আশা ফুটিয়া উঠিল। তিনি হাত বাড়াইয়া বলিলেন, আসুন বড়দাবাবু, এরা আমাকে একেবারে, এই যে ব্যোমকেশবাবু আপনারাও এসেছেন, আসতে আজ্ঞা হোক। নবাগত দুজনকে দেখিয়া তর্ক বন্ধ হইল। বড়দাবাবু আমাদের পরিচয় দিয়া আমরা উপবিষ্ট হইলে জিজ্ঞাসা করিলেন, তোমরা তো উত্তেজিত হয়ে উঠেছিলে কেন? কি হয়েছে? শৈলেনবাবু বলিলেন, ওরা আমার ভূত দেখবার কথা বিশ্বাস করছে না, বলছেন ওটা আমারই মস্তিষ্ক প্রসূত একটা বায়বীয় মূর্তি। পিত্তিশবাবু নামক একটি ভদ্রলোক বলিলেন, আমরা বলতে চাই বড়দার আষাঢ়ের গল্প শুনে শুনে ওর মনের অবস্থা এমন হয়েছে যে উনি ঝোপে ঝোপে বাঘ দেখছেন। বস্তুত যেটাকে উনি ভূত মনে করছেন সেটা হয়তো একটা বাদুড় কিংবা ওই জাতীয় কিছু। শৈলেনবাবু বলিলেন, আমি স্বীকার করছি যে আমি স্পষ্টভাবে কিছু দেখিনি, তবু বাদুড় যে নয় একথা আমি হলফ দিয়ে বলতে পারি। আর বড়দাবাবু গল্প শুনে আমি চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি এই অপবাদ যদি দেন। বড়দাবাবু আমাদের দিকে নির্দেশ করিয়া গম্ভীর স্বরে কহিলেন, এরা দুজন কাল সকালে এখানে এসেছেন। এদেরও আমি গল্প শুনিয়ে বশীভূত করে ফেলেছি বলে সন্দেহ হয় কি? একজন প্রতিদ্বন্দ্বী বলিলেন, না, তা হয় না, তবে সময় পেলে। বড়দাবাবু বলিলেন, ওরা কাল রাতে দেখেছেন। সকলে কিছুক্ষণ নিস্তব্ধ হইয়া গেলেন। তারপর পিত্তিশবাবু ব্যোমকেশকে জিজ্ঞাসা করিলেন, সত্যি দেখেছেন? ব্যোমকেশ স্বীকার করিল, হ্যাঁ, দেখেছি। কি দেখেছেন? একটা মুখ,
প্রতিদ্বন্দ্বী পক্ষ পরস্পর দৃষ্টি বিনিময় করিতে লাগিলেন। তখন ব্যোমকেশ যে অবস্থায় ওই মুখ দেখিয়াছিল তাহা বর্ণনা করিয়া বলিল। শুনিয়া সকলে নীরব হইয়া রহিলেন। বরদাবাবু ও শৈলেনবাবুর মুখে বিজয়ের গর্ভোল্লাস ফুটিয়া উঠিল। অমূল্যবাবু এতক্ষণ চুপ করিয়া বসিয়াছিলেন, তর্কে যোগ দেন নাই। তাহার মুখমণ্ডলে অনিচ্ছাপ্রীত প্রত্যয়ে এবং অবরুদ্ধ অবিশ্বাসের দ্বন্দ্ব চলিতেছিল। যাহা বিশ্বাস করিতে চাহি না তাহাই অন্যপ্রায় হইয়া বিশ্বাস করিতে হইলে মানুষের মনের অবস্থা যেরূপ হয় তাহার মনের অবস্থাও সেই রূপ। কোনো প্রকার এই অনিশ্চিত বিশ্বাসের মূল ছেদন করিতে পারিলে তিনি বাঁচেন। এইবার তিনি কথা কহিলেন। বিরুদ্ধতার শ্লেষ কণ্ঠ হইতে যথাসম্ভব অপসারিত করিয়া বলিলেন, তা যেন হলো। অনেকেই যখন দেখেছেন বলছেন, তখন না হয় ঘটনাটা সত্যি বলেই মেনে নেওয়া গেল। কিন্তু কেন? বৈকুণ্ঠ জৌহরি যদি ভূতই হয়ে থাকে, তাহলে কৈলাসবাবুকে বিরক্ত করে তার কি লাভ হচ্ছে? এই কথাটা আমার কেউ বুঝিয়ে দিতে পারো? বরদাবাবু বলিলেন, প্রেতজনের উদ্দেশ্য সবসময় বোঝা যায় না, তবে আমার মনে হয় বৈকুণ্ঠবাবু কিছু বলতে চান। অমূল্যবাবু বিরক্তিভাবে বলিলেন, বলতে চান তো বলছেন না কেন? সুযোগ পাচ্ছেন না? তাকে দেখেই আমরা এত সন্ত্রস্ত হয়ে উঠছি যে তাকে চলে যেতে হচ্ছে। তাছাড়া প্রেতাত্মার মূর্তি পরিগ্রহ করবার ক্ষমতা থাকলেও কথা কইবার ক্ষমতা সর্বত্র থাকে না। এক্টোপ্লাজম নামক যে বস্তুটা মূর্তি গ্রহণের উপাদান, পাণ্ডিত্য ফলিও না বড়দা। স্পিরিচুয়ালিজমের বইগুলো যে ঝাড়া মুখস্থ করে রেখেছ তা আমরা জানি, কিন্তু তোমার বৈকুণ্ঠবাবু যদি সত্যি না কথা বলতে পারেন, তবে নিরীহ একটি ভদ্রলোককে না হোক জ্বালাতন করছেন কেন? মুখে কথা বলতে না পারলেও তাকে কথা বলাবার উপায় আছে। কি উপায়? টেবিল চালা। ও, সেই তেপায়া টেবিল, সে তো জোচ্চুরি। কি করে জানলে? কোনো পরীক্ষা করে দেখেছ? অমূল্যবাবুকে নীরব হইতে হইল। তখন বরদাবাবু আমাদের দিকে ফিরিয়া বলিলেন, দেখুন, আমার দৃঢ় বিশ্বাস বৈকুণ্ঠবাবুর কিছু বক্তব্য আছে। হয়তো তিনি হত্যাকারীর নাম বলতে চান। আমাদের উচিত তাকে সাহায্য করা। টেবিল চেলে তাকে ডাকলে তিনি তার বক্তব্য প্রকাশ করিতে পারেন। টেবিল চালিয়ে দেখবেন। ভূত নামানো কখনো দেখি নাই, ভারী আগ্রহ হইল। বলিলাম, বেশ তো, করুন না। এখনই করবেন? বরদাবাবু বলিলেন, দোষ কি? এইখানেই করা যাক। কি বলো তোমরা? ভূত যদি নামে তোমাদের সকলেরই সন্দেহ ভঞ্জন হবে। সকলেই সউৎসাহে রাজি হইলেন। একটা ছোট টিপাই তৎক্ষণাৎ আনানো হইল। বরদাবাবু বলিলেন, বেশি লোক থাকলে চক্র ভালো হইবে না, তাই 5 জনকে বাছিয়া লইয়া হইল। বরদাবাবু, ব্যোমকেশ, শৈলেনবাবু, অমূল্যবাবু ও আমি রহিলাম। বাকি সকলে পাশের ঘরে গিয়া বসিলেন। আলো কমাইয়া দিয়া আমরা 5 জন টিপায়ের চারিদিকে চেয়ার টানিয়া বসিলাম। কি করিতে হইবে বরদাবাবু সংক্ষেপে বুঝাইয়া দিলেন। তখন টিপায়ের উপর আলগোছে হাত রাখিয়া পরস্পর আঙুলে আঙুল ঠেকাইয়া মুদিত চক্ষে বৈকুণ্ঠবাবুর ধ্যান শুরু করিয়া দিলাম। ঘরের মধ্যে আবছায়া অন্ধকার ও অখণ্ড নীরবতা বিরাজ করিতে লাগিল। 5 মিনিট এইভাবে কাটিল। ভূতের দেখা নাই। মনে আবল তাবল চিন্তা আসিতে লাগিল। জোর করিয়া মনকে বৈকুণ্ঠবাবুর ধ্যানে জুড়িয়া দিতে লাগিলাম। এইরূপ টানাটানিতে বেশ অধীর হইয়া উঠিয়াছি। এমন সময় মনে হইল টিপাইটা যেন একটু নড়িল। হঠাৎ দেহে কাঁটা দিয়া উঠিল। স্থির হইয়া বসিয়া রহিলাম। আঙ্গুলের স্নায়ুগুলো নিরতিশয় সচেতন হইয়া রহিল। আবার টিপাই একটু নড়িল, যেন ধীরে ধীরে আমার হাতের নিচে ঘুরিয়া যাইতেছে। বরদাবাবুর গম্ভীর স্বর শুনিলাম, বৈকুণ্ঠবাবু এসেছেন কি? যদি এসে থাকেন একবার টোকা দিন। কিছুক্ষণ কোনো সাড়া নাই।
তারপর টিপাইয়ের একটি পায়া ধীরে ধীরে শূন্যে উঠিয়া ঠক করে মাটিতে পড়িল। বরদাবাবু গম্ভীর অথচ অনুচ্চ স্বরে কহিলেন, আবির্ভাব হয়েছে। স্নায়ুর উত্তেজনা আরো বাড়িয়া গেল, কান ঝাঁ ঝাঁ করিতে লাগিল। চক্ষু মিলিয়া কিন্তু একটা বিস্ময়ের ধাক্কা অনুভব করিলাম। কি দেখিব আশা করিয়াছিলাম জানি না, কিন্তু দেখিলাম যেমন 5 জনে আধা অন্ধকারে বসিয়াছিলাম তেমনি বসিয়া আছি, কোথাও কোনো পরিবর্তন হয় নাই। ইতিমধ্যে যে একটা গুরুতর রকম অবস্থান্তর ঘটিয়াছে, এই ঘরে আমাদেরই আশেপাশে কোথাও অশরীরী আত্মা আসিয়া দাঁড়াইয়াছে, তাহা বুঝিবার উপায় নাই। বরদাবাবু নিম্ন স্বরে আমাদের বলিলেন, আমি প্রশ্ন করি, কি বলেন? আমরা শিরসঞ্চালনে সম্মতি জানাইলাম। তখন তিনি ধীর গম্ভীর কণ্ঠে প্রেতজনীকে প্রশ্ন করিতে আরম্ভ করিলেন, আপনি কি চান? কোনো উত্তর নাই। টিপায় অচল হইয়া রহিল। আপনি বারবার দেখা দিচ্ছেন কেন? মনে হইল টিপায় একটু নড়িল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করিয়াও স্পষ্ট কিছু বুঝিতে পারা গেল না। আপনার কিছু বক্তব্য আছে? এবার টিপায়ের পায়া স্পষ্টত উঠিতে লাগিল। কয়েকবার ঠক ঠক শব্দ হইল, অর্থ কিছু বোধগম্য হইল না। বরদাবাবু কহিলেন, যদি হ্যাঁ বলতে চান 1 বার টোকা দিন, যদি না বলতে চান 2 বার টোকা দিন। 1 বার টোকা পড়িল। দেখিলাম পরলোকের সহিত ভাব বিনিময়ের প্রণালী খুব সরল নয়। হ্যাঁ বা না কোনো ক্রমে বোঝানো যায়, কিন্তু বিস্তারিতভাবে মনের কথা প্রকাশ করা অশরীরীর পক্ষে বড়ই কঠিন। কিন্তু তবু মানুষের বুদ্ধি দ্বারা সে বাধাও কিয়ৎ পরিমাণে উল্লঙ্ঘিত হইয়াছে। সংখ্যার দ্বারা অক্ষর বুঝাইবার রীতি আছে। বরদাবাবু সে রীতি অবলম্বন করিলেন। প্রেতজনীকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনি যা বলতে চান অক্ষর গুনে গুনে টোকা দিন, তাহলে আমরা বুঝতে পারব। তখন টেলিগ্রাফে কথা আরম্ভ হইল। টিপয়ের পায়া ঠক ঠক করিয়া কয়েকবার নড়ে, আবার স্তব্ধ হয়, আবার নড়ে, আবার স্তব্ধ হয়। এইভাবে দীর্ঘকাল ধরিয়া যে কথাগুলি অতি কষ্টে বাহির হইয়া আসিল তাহা এই, বাড়ি ছেড়ে যাও, নচেত অমঙ্গল। টিপায়ের শেষ শব্দ থামিয়া যাইবার পর আমরা কিছুক্ষণ ভয় স্তম্ভিতবৎ বসিয়া রহিলাম। তারপর বরদাবাবু গলাটা একবার ঝাড়িয়া লইয়া বললেন, আমাদের বাড়ি যাতে ছেড়ে দেওয়া হয় আমরা তার চেষ্টা করব। আর কিছু বলতে চান কি? টিপায় স্থির। আমার হঠাৎ একটা কথা মনে হইল। বরদাবাবুকে চুপি চুপি বলিলাম, হত্যাকারী কে জিজ্ঞাসা করুন। বরদাবাবু জিজ্ঞাসা করিলেন। খানিকক্ষণ কোনো উত্তর আসিল না। তারপর পায়া উঠিতে আরম্ভ করিল। তারা তারা তারা। হঠাৎ টিপাই কয়েকবার সজোরে নড়িয়া উঠিয়া থামিয়া গেল। বরদাবাবু কম্পিত স্বরে প্রশ্ন করিলেন, কি বললেন বুঝতে পারলুম না, তারা কি কারুর নাম? টিপায়ের সাড়া নাই। আবার প্রশ্ন করিলেন, আপনি কি আছেন? কোনো উত্তর আসিল না। টিপায় জড়বস্তুতে পরিণত হইয়াছে। তখন বরদাবাবু দীর্ঘশ্বাস ছাড়িয়া বলিলেন, চলে গেছেন। ব্যোমকেশ হাত বাড়াইয়া আলোটা উজ্জ্বল করিয়া দিল। তারপর সকলের হাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইয়া নেহাত অরসিকের মতো বলিল, মাফ করবেন,
এখন কেউ টিপাই থেকে হাত তুলবেন না। আপনাদের হাত আমি পরীক্ষা করে দেখতে চাই। বরদাবাবু ঈষৎ হাসিলেন। আমরা কেউ হাতে আঠা লাগিয়ে রেখেছে কিনা দেখতে চান? বেশ, দেখুন। ব্যোমকেশের ব্যবহারে আমি বড় লজ্জিত হইয়া পড়িলাম। এমন খোলাখুলিভাবে এতগুলি ভদ্রলোকে প্রবঞ্চক মনে করা নিতান্তই শিষ্টতা বিগর্হিত। তাহার মনে একটা প্রবল সংশয় জাগিয়াছে সত্য, কিন্তু তাই বলিয়া এমন কঠোরভাবে সত্য পরীক্ষা করিবার তাহার কোনো অধিকার নাই। সকলেই হয়তো মনে মনে ক্ষুণ্ণ হইলেন, কিন্তু ব্যোমকেশ নির্লজ্জভাবে প্রত্যেকের হাত পরীক্ষা করিতে আরম্ভ করিয়া দিল, এমনকি আমাকেও বাদ দিল না। কিন্তু কাহারও হাতেই কিছু পাওয়া গেল না। ব্যোমকেশ তখন দুই করতলে গণ্ডক রাখিয়া টিপায়ের উপর কনুই স্থাপন পূর্বক শূন্য দৃষ্টিতে আলোর দিকে তাকাইয়া রহিল। বরদাবাবু খোঁচা দিয়ে বলিলেন, কিছু পেলেন না? ব্যোমকেশ বলিল, আশ্চর্য, এই যে কল্পনাও করা যায় না। বরদাবাবু প্রশ্নন্ন স্বরে বলিলেন, There are more things. অমূল্যবাবুর বিরোধিতা একেবারে লুপ্ত হইয়া গিয়াছিল। তিনি অসংযত কণ্ঠে প্রশ্ন করিলেন, কিন্তু তারা তারা কথার মানে কেউ বুঝতে পারলে? সকলে মুখ চাওয়াচাই করিলেন। আমার মাথায় হঠাৎ বিদ্যুতের মতন খেলিয়া গেল। তারা শঙ্কর। আমি ওই নামটাই উচ্চারণ করিতে যাইতেছিলাম, ব্যোমকেশ আমার মুখে থাবা দিয়া বলিল, ও আলোচনা না হওয়াই ভালো। বরদাবাবু বলিলেন, হ্যাঁ, আমরা যা জানতে পেরেছি তা আমাদের মনেই থাক। সকলে তাহার কথায় গম্ভীর উদ্বিগ্ন মুখে সায় দিলেন। ব্যোমকেশ বলিল, আজকের অভিজ্ঞতা বড় অদ্ভুত। এখনো যেন বিশ্বাস করতে পারছি না, কিন্তু না করে উপায় নেই। বরদাবাবু, এই জন্য আপনাকে ধন্যবাদ বলিয়া ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইল। বাড়ি ফিরিবার পথে বরদাবাবুর সহিত শৈলেনবাবু এবং অমূল্যবাবু আমাদের সাথী হইলেন। তাহাদেরও বাসা কেল্লার মধ্যে। আমাদের বাসা নিকটবর্তী হইলে শৈলেনবাবু বলিলেন, একলা বাসায় থাকি, আজ রাত্রে দেখছি ভালো ঘুম হবে না। বরদাবাবু বলিলেন, আপনার আর ভয় কি? ভয় কৈলাসবাবুর। আচ্ছা, ওকে বাড়ি ছাড়বার কি করা যায় বলুন তো? ব্যোমকেশ বলিল, ওকে ও বাড়ি ছাড়তেই হবে। আপনারা তো চেষ্টা করছেনই, আমিও করব। কৈলাসবাবু অবুঝ লোক, তবু ওর ভালোর জন্যই আমাদের চেষ্টা করতে হবে। কিন্তু বাড়ি পৌঁছে যাওয়া গেছে, আর আপনারা কষ্ট করবেন না। নমস্কার। তিনজনে শুভ নিশি জ্ঞাপন করিয়া ফিরিয়া চলিলেন। অমূল্যবাবুর কণ্ঠস্বর শুনিতে পাইলাম, শৈলেনবাবু, আপনি বরং আজকে রাতটা আমার বাসাতেই থাকবেন, চলুন। আপনিও একলা থাকেন, আমার বাসাতেও উপস্থিত আমি ছাড়া আর কেউ নেই। বুঝিলাম, টেবিল চালার ব্যাপারে সকলের মনের উপরে আতঙ্কের ছায়া ফেলিয়াছে। শশাঙ্কবাবু বোধহয় মনে মনে ব্যোমকেশ সম্বন্ধে হতাশ হইয়া পড়িয়াছিলেন। তাই সেদিন কৈলাসবাবুর বাড়ি হইতে ফিরিয়া আসার পর হইতে হত্যার প্রসঙ্গ আর ব্যোমকেশের সম্মুখে উত্থাপিত করেন নাই। তাছাড়া হঠাৎ তার অফিসে কাজের চাপ পড়িয়াছিল, পুজোর ছুটির প্রাক্কালে অবকাশেরও অভাব ঘটিয়াছিল। অতঃপর 2-3 দিন আমরা শহরে ও শহরের বাহিরে যত্রতত্র পরিভ্রমণ করিয়া কাটাইয়া দিলাম। স্থানটি অতি প্রাচীন। জরাসন্ধের আমল হইতে ক্লাইভ সময় পর্যন্ত বহু কিংবদন্তি ও ইতিবৃত্ত তাহাকে কেন্দ্র করিয়া জমা হইয়াছে। পুরাবৃত্তের দিকে যাহাদের ঝোঁক আছে, তাহাদের কাছে স্থানটি পরম লোভনীয়। এইসব দেখিতে দেখিতে ব্যোমকেশ যেন হত্যাকাণ্ডের কথা ভুলিয়াই গিয়াছিল। শুধু প্রত্যহ সন্ধ্যাবেলা সে কৈলাসবাবুর বাসায় গিয়া জুটিত এবং নানাভাবে তাহাকে বাড়ি ছাড়িবার জন্য প্ররোচিত করিত। তাহার সুকৌশল বাক্যবিন্যাসের ফলও ফলিয়াছিল। কৈলাসবাবু নিমরাজি হইয়া আসিয়াছিলেন। শেষে সপ্তাহখানেক পরে তিনি সম্মত হইয়া গেলেন। কেল্লার বাহিরে একখানা ভালো বাড়ি পাওয়া গিয়াছিল। আগামী রবিবারে তিনি সেখানে উঠিয়া যাইবেন স্থির হইল।
রবিবার প্রভাতে চা খাইতে খাইতে ব্যোমকেশ বলিল, শশাঙ্ক, এবার আমাদের তল্পি তুলতে হবে, অনেক দিন হয়ে গেল। শশাঙ্কবাবু বলিলেন, এরই মধ্যে আর দুদিন থেকে যাও না, কলকাতায় তোমার কোনো জরুরি কাজ তো নেই। তাহার কথাগুলি শিষ্টতা সম্মত হইলেও কণ্ঠস্বর নিরুৎসুক হইয়া রহিল। ব্যোমকেশ উত্তরে বলিল, তা হয়তো নেই, কিন্তু তবু কাজের প্রত্যাশায় দোকান সাজিয়ে বসে থাকতে হবে তো। তা বটে। কবে যাবে মনে করছো? আজই। তোমার এখানে কদিন ভারী আনন্দে কাটলো, অনেক দিন মনে থাকবে। আজই? তা তোমাদের যাতে সুবিধা হয়। শশাঙ্কবাবু কিয়ৎকাল বাহিরের দিকে তাকাইয়া রহিলেন, তারপর একটু বিস্বরে কহিলেন, সে ব্যাপারটার কিছুই হলো না। জটিল ব্যাপার তাতে সন্দেহ নেই, তবু ভেবেছিলাম তোমার যেরকম নাম ডাক হয়তো কিছু করতে পারবে। কোন ব্যাপারের কথা বলছো? বৈকুণ্ঠবাবুর খুনের ব্যাপার। কথাটা ভুলে গেলে নাকি? ও না না না, বলিনি, কিন্তু তাতে জানবার কিছু নেই। কিছু নেই? তার মানে তুমি সব জেনে ফেলেছো নাকি? তা একরকম জেনেছি বই কি। সে কি? তোমার কথা তো ঠিক বুঝতে পারছি না। শশাঙ্কবাবু ঘুরিয়া বসিলেন। ব্যোমকেশ ঈষৎ বিস্ময়ের সহিত বলিল, কেন, বৈকুণ্ঠবাবুর মৃত্যু সম্বন্ধে যা কিছু জানবার ছিল তা তো অনেকদিন আগেই জানতে পেরেছি, তা নিয়ে এখন মাথা ঘামাবার প্রয়োজন কি? শশাঙ্কবাবু স্তম্ভিতভাবে তাকিয়া রহিলেন। কিন্তু অনেকদিন আগেই জানতে পেরেছো? কি বলছো তুমি? বৈকুণ্ঠবাবুর হত্যাকারী কে তা জানতে পেরেছো? সে তো গত রবিবারই জানা গেছে। তবে 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 এতদিন আমায় বলেননি কেন? ব্যোমকেশ একটু হাসিল। ভাই, তোমার ভাবগতিক দেখে আমার মনে হয়েছিল যে পুলিশ আমার সাহায্য নিতে চায় না। বাংলাদেশে আমরা যে প্রথায় কাজ করি সে প্রথা তোমার কাছে একেবারে হাস্যকর। আঙ্গুলের টিপ এবং ছেঁড়া কাগজের প্রতি তোমাদের অশ্রদ্ধার অন্ত নেই, তাই আর আমি উপযাজক হয়ে কিছু বলতে চাইনি। লোমহর্ষণ উপন্যাস মনে করে তোমরা সমস্ত পুলিশ সম্প্রদায় যদি একসঙ্গে অট্টহাস্য শুরু করে দাও, তাহলে আমার পক্ষে সেটা কিরকম সাংঘাতিক হয়ে উঠবে একবার ভেবে দেখো। শশাঙ্কবাবু ঢোক গিললেন। কিন্তু আমাকে তো ব্যক্তিগতভাবে বলতে পারতে, আমি তো তোমার বন্ধু। সে যাক, এখন কি জানতে পেরেছো শুনি। বলিয়া তিনি ব্যোমকেশের সম্মুখে চেয়ার টানিয়া বসিলেন। ব্যোমকেশ চুপ করিয়া রহিল। কে খুন করেছে তাকে আমরা চিনি? ব্যোমকেশ মৃদু হাসিল। তাহার উরুর উপর হাত রাখিয়া প্রায় অনুনয়ের কণ্ঠে শশাঙ্কবাবু বলিলেন, সত্যি বলো ব্যোমকেশ, কে করেছে? ভূত। শশাঙ্কবাবু বিমূঢ় হইয়া গেলেন। কিছুক্ষণ ফ্যালফ্যাল করিয়া তাকাইয়া থাকিয়া বলিলেন, ঠাট্টা করছো নাকি? ভূতে খুন করেছে? অর্থাৎ হ্যাঁ, তাই বটে। অধীরস্বরে শশাঙ্কবাবু বলিলেন, যা বলতে চাও পরিষ্কার করে বলো ব্যোমকেশ। যদি তোমার সত্যি সত্যি বিশ্বাস হয়ে থাকে যে ভূতে খুন করেছে, তাহলে। তিনি হতাশভাবে হাত উল্টাইলেন। ব্যোমকেশ হাসিয়া ফেলিল। তারপর উঠিয়া বারান্দায় একবার পায়চারি করিয়া বলিল, সব কথা তোমাকে পরিষ্কারভাবে বোঝাতে হলে আজ আমার যাওয়া হবে না। রাত্রিটা থাকতে হয়। আসামিকে তোমার হাতে সমর্পণ না করে দিলে তুমি বুঝবে না। আজ কৈলাসবাবুর বাড়ি বদল করবেন, সুতরাং আশা করা যায় আজ রাতেই আসামি ধরা পড়বে। একটু থামিয়া বলিল, আর কিছু নয়, বৈকুণ্ঠবাবুর মেয়ের জন্যই দুঃখ হয়। যাক, এখন কি করতে হবে বলি শোনো। আশ্বিন মাস, দিন ছোট হইতে আরম্ভ করিয়াছে। 6টার মধ্যে সন্ধ্যা হয় এবং 9টা বাজিতে বাজিতেই কেল্লার আদিবাসীবৃন্দ নিদ্রালু হইয়া শয্যায় আশ্রয় নেয়। গত কয়েকদিনেই তাহা লক্ষ্য করিয়াছিলাম। সে রাত্রে 9টা বাজিবার কিছু পূর্বে আমরা 3 জনে বাহির হইলুম। ব্যোমকেশ একটা টর্চ সঙ্গে লইল।
শশাঙ্কবাবু একজোড়া হাতকড়া পকেটে পুড়িয়া লইলেন। পথ নির্জন, আকাশে মেঘের সঞ্চার হইয়া অর্ধচন্দ্রকে ঢাকিয়া দিয়াছে। রাস্তার ধারে বহুদূর ব্যবধানে যে নিষ্প্রভ কেরোসিন বাতি ল্যাম্পপোস্টের মাথায় জ্বলিতেছিল, তাহা রাত্রির ঘন কৃষ্ণ অন্ধকারকে ঘোলাটে করিয়া দিয়াছে মাত্র। পথে জনমানবের সঙ্গে সাক্ষাৎ হইল না। কৈলাসবাবুর পরিত্যক্ত বাসার সম্মুখে গিয়া যখন পৌঁছিলাম, তখন সরকারি খাজনাখানা হইতে 9টার ঘণ্টা বাজিতেছে। শশাঙ্কবাবু এদিক ওদিক তাকাইয়া মৃদু শ্রীশ দিলেন। অন্ধকারে ভেতর হইতে একটি লোক বাহির হইয়া আসিল। তাহাকে দেখিতে পাইলাম না, অস্পষ্ট পাদশব্দে বুঝিলাম। ব্যোমকেশ তাহাকে চুপি চুপি কি বলিল, সে আবার অন্তহিত হইয়া গেল। আমরা সন্তপন্নের বাড়ির প্রবেশ করিলাম। শূন্য বাড়ি, দরজা জানলা সব খোলা, কোথাও একটা আলো জ্বলিতেছে না। প্রাণহীন শবের মতো বাড়িখানা যেন নিষ্পন্দ হইয়া আছে। পা টিপিয়া টিপিয়া উপরে উঠিয়া গেলাম। কৈলাসবাবুর ঘরের সম্মুখে ব্যোমকেশ একবার দাঁড়াইল। তারপর ঘরে প্রবেশ করিয়া টর্চ জ্বালিয়া ঘরের চারিদিক ফিরাইল। ঘর শূন্য। খাট বিছানা যাহা ছিল কৈলাসবাবুর সঙ্গে সমস্তই স্থানান্তরিত হইয়াছে। খোলা জানলার পথে গঙ্গার ঠান্ডা বাতাস নিরাভরণ ঘরে প্রবেশ করিতেছে। দরজা ভেজাইয়া ব্যোমকেশ টর্চ নিভিয়া দিল। তারপর মেঝেই উপবেশন করিয়া অনুচ্চ কণ্ঠে বলিল, বসো তোমরা, কতক্ষণ প্রতীক্ষা করতে হবে কিচ্ছু ঠিক নেই, হয়তো রাত্রি 3টে পর্যন্ত। এইভাবে আমাদের বসে থাকতে হবে। অজিত, আমি টর্চ জ্বালালেই তুমি গিয়ে জানলা আগুলে দাঁড়াবে। আর শশাঙ্ক, তুমি পুলিশের কর্তব্য করবে, অর্থাৎ প্রেতকে প্রাণপণে চেপে ধরবে। অতঃপর অন্ধকারে বসিয়া আমরা পাহারা আরম্ভ হইল। চুপচাপ 3জনে বসিয়া আছি, নরণচরণ নাই। নড়িলে বা একটু শব্দ করিলে ব্যোমকেশ বিরক্তি প্রকাশ করিতেছে। সিগারেটে অগ্নিসংযোগ করিয়া যে সময়ে অন্ত্যেষ্টি করিব তাহারও উপায় নাই। গন্ধ পাইলে শিকার ভরকাইয়া যাইবে। বসিয়া বসিয়া আর এক রাত্রির দীর্ঘ প্রতীক্ষা মনে পড়িল। চোরাবালির ভাঙা কুড়ে ঘরে অজানার উদ্দেশ্যে সেই সংশয়পূর্ণ জাগরণ। আজিকের রাত্রিও কি তেমনই অভাবনীয় পরিসমাপ্তির দিকে অগ্রসর হইয়া চলিয়াছে? খাজনাখানার ঘড়ি 2বার প্রহর জানাইল। 11টা বাজিয়া গেল। তিনি কখন আসিবেন তাহা স্থিরতা নাই। এদিকে চোখের পাতা ভারী হইয়া আসিতেছে। এ তো কলির সন্ধ্যা। ভাবিতে ভাবিতে একটা অদম্য হাই তুলিবার জন্য হাঁ করিয়াছি, হঠাৎ ব্যোমকেশ সাঁড়াশির মতন আঙুল দিয়া আমার উড়ু চাপিয়া ধরিল। হাই অর্ধপথে হেঁচকা লাগিয়া থামিয়া গেল। জানলার কাছে শব্দ। চোখে কিছুই দেখিলাম না, কেবল একটা অস্পষ্ট অতি লঘু শব্দ শ্রবণেন্দ্রিয়কে স্পর্শ করিয়া গেল। তারপর আর কোনো সাড়া নেই। নিঃশ্বাস রোধ করিয়া শুনিতে চেষ্টা করিলাম। বাহিরে কিছুই শুনিতে পাইলাম না, শুধু নিজের বুকের মধ্যে একটা দুন্দুবির মতন একটা আওয়াজ ক্রমে প্রবলতর হইয়া উঠিতে লাগিল। সহসা আমাদের খুব কাছে ঘরের মেঝের ওপর পা ঘষিয়া চলার মতো খসখস শব্দ শুনিয়া চমকিয়া উঠিলাম। একজন ঘরে প্রবেশ করিয়াছে। আমাদের 2 হাত অন্তরে আসিয়া দাঁড়াইয়াছে, অথচ তাহাকে দেখিতে পাইতেছি না। সে কি আমাদের অস্তিত্ব জানিতে পারিয়াছে? কে সে? এবার কি হবে? আমার মেরুদণ্ডের ভেতর দিয়া একটা ঠান্ডা শিহরণ বহিয়া গেল। প্রভাতে সূর্যরশ্মি যেমন ছিদ্রপথে বদ্ধ দ্বার ঘরের মধ্যে প্রবেশ করে, তেমনি সূক্ষ্ম আলোর রেখা ঘরের মধ্যস্থলে জন্মলাভ করিয়া আমাদের সম্মুখের দেওয়া স্পর্শ করিল। অতি ক্ষীণ আলো, কিন্তু তাহাতেই মনে হইল যেন ঘর উজ্জ্বল হইয়া উঠিয়াছে।
দেখিলাম একটা দীর্ঘাকৃতি কালো মূর্তি আমাদের দিকে পেছন ফিরাইয়া দাঁড়াইয়া আছে, এবং তাহারই হস্তস্থিত ক্ষুদ্র টর্চের আলো যেন দেওয়ালের গায়ে কি অন্বেষণ করিতেছে। কৃষ্ণমূর্তিটা ক্রমে দেওয়ালের দিকে অগ্রসর হইয়া গেল। অত্যন্ত অভিনিবেশ সহকারে দেওয়ালে সাদা চুনকাম পরীক্ষা করিতে লাগিল। তাহার গলা দিয়ে একটা অব্যক্ত আওয়াজ বাহির হইল। যেন যাহা খুঁজিতেছিল তাহা সে পাইয়াছে। এই সময় ব্যোমকেশের হাতের টর্চ জ্বালিয়া উঠিল। তীব্র আলোক ক্ষণকালের জন্য চক্ষু ধাঁধিয়া গেল। তারপর আমি ছুটিয়া গিয়া জানলার সম্মুখে দাঁড়াইলাম। আগন্তুকও তড়িৎ বেগে ফিরিয়া চোখের সম্মুখে হাত তুলিয়া ধরিয়াছিল। তাহার মুখখানা প্রথমে দেখিতে পাইলাম না। তারপর মুহূর্তের মধ্যে অনেকগুলি ঘটনা প্রায় একসঙ্গে ঘটিয়া গেল। আগন্তুক বাঘের মতো আমার ঘাড়ে লাফাইয়া পড়িল, শশাঙ্কবাবু তাহার ঘাড়ে লাফাইয়া পড়িল, এবং সঙ্গে সঙ্গে তিনজনে জাপটাজাপটি করিয়া ভূমিষ্যাৎ হইলাম। ঝুটোপুটি ধস্তাধস্তি কিন্তু থামিল না। শশাঙ্কবাবু আগন্তুককে কুস্তিগিরের মতো মাটিতে চিৎ করিয়া ফেলিবার চেষ্টা করিলেন। আগন্তুক তাহার স্কন্ধে সজোরে কামড়াইয়া দিয়া এক লাফে উঠাইয়া দাঁড়াইল। শশাঙ্কবাবু কিন্তু ছাড়িবার প্রাপ্ত নন। তিনি তাহার পা জড়াইয়া ধরিলেন। আগন্তুক তাহাকে ঝাড়িয়া ফেলিতে পারিল না। তদবস্থায় টানিতে টানিতে জানলার দিকে অগ্রসর হইল। এই সময় টর্চের আলোয় তাহার বিকৃত বিভৎস রং করা মুখখানা দেখিতে পাইলাম। প্রেতাত্মাই বটে। ব্যোমকেশ শান্ত সহজ সুরে বলিল, শৈলেনবাবু, জানলা দিয়ে পালাবার চেষ্টা করলে কেবল দুঃখই পাবেন। আপনার রণপা ওখানে নেই। তার বদলে জমাদার ভানুপ্রতাপ সিং সদল বলে জানলা নিয়ে অপেক্ষা করছে। তারপর গলা ছাড়াইয়া হাঁকিল, জমাদার সাহেব, উপরে আইয়ে। সেই বিকট মুখ আবার ঘরের দিকে ফিরিল। শৈলেনবাবু, আমাদের নিরীহ শৈলেনবাবু, এই! বিস্ময়ে মনটা কেমন যেন অসার হইয়া গেল। শৈলেনবাবুর বিকৃত মুখের পৈশাচিক ক্ষুদিত চক্ষু দুটো ব্যোমকেশের দিকে ক্ষণেক বিস্ফারিত হইয়া রহিল। দাঁতগুলো একেবারে হিংস্র সাপেদের মতো বাহির হইল। যেন কি বলিবার চেষ্টা করিলেন, কিন্তু মুখ দিয়ে একটা গোঙানির মতো শব্দ বাহির হইল মাত্র। তারপর সহসা শিথিল দেহে তিনি সেখানেই বসিয়া পড়িলেন। শশাঙ্কবাবু তাহার পা ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলে ব্যোমকেশ বলিল, শশাঙ্ক, শৈলেনবাবুকে তুমি চেনো বটে, কিন্তু ওর সব পরিচয় বোধহয় জানো না। কান দিয়ে রক্ত পড়ছে দেখছি। ও কিছু নয়, 3-4 আয়োডিন লাগালি সেরে যাবে। তাছাড়া পুলিশের অধিকার যখন গ্রহণ করেছি তখন তার আনুষাঙ্গিক ফলভোগ করতেই হবে বই কি। সে যাক, শৈলেনবাবুর আসল পরিচয়টাই দিই। কি আসল পরিচয় তার? উনি হচ্ছেন সার্কাসের একজন নামজাদা জিমন্যাস্টিক খেলোয়াড় এবং বৈকুণ্ঠবাবুর নিরুদ্দিষ্ট জামাতা। সুতরাং উনি যদি তোমার ঘাড়ে কামড়ে দিয়েই থাকেন, তাহলে তুমি সেটাকে জামাইবাবুর রসিকতা বলে ধরে নিতে পারো। শশাঙ্কবাবু কিন্তু রসিকতা বলিয়া মনে করিলেন না। গলার মধ্যে একটা নাতি উচ্চ গর্জন করিয়া জামাইবাবুর প্রকোষ্ঠে হাত করা পরাইলেন, এবং জমাদার ভানুপ্রতাপ সিং সেই সময় তাহার বিরাট গালপাট্টা ও চৌগফা লইয়া ঘরের মধ্যে আসিয়া স্যালুট করিয়া দাঁড়াইলেন। ব্যোমকেশের হাতের ঘড়ি দেখিয়া বলিল, 17 মিনিট রয়েছে মাত্র, অতএব চটপট আমার কৈফিয়ত দাখিল করে স্টেশনের অভিমুখে যাত্রা করব। বৈকুণ্ঠবাবুর হত্যাকারী অ্যারেস্টের ফলে শহরে বিরাট উত্তেজনা সৃষ্টি হইয়াছিল। বলাই বাহুল্য, ব্যোমকেশ যে এই অঘটন সম্ভব করিয়াছে তাহাও কি জানি কেমন করিয়া চারিদিকে রাষ্ট্র হইয়া গিয়াছিল। শশাঙ্কবাবু প্রীতি ও সন্তোষের ভাব চেষ্টা করিয়াও আর রাখিতে পারিতেছিলেন না। তাই আমরা আর অযথা বিলম্ব না করিয়া কলকাতায় ফিরিয়া যাইবার জন্য মনস্থ করিয়াছিলাম। কৈলাসবাবু তাহার পূর্বতন বাসায় ফিরিয়া আসিয়াছিলেন। তাহার শয়নকক্ষে বিদায় পূর্বে আমরা সমবেত হইয়াছিলাম। শশাঙ্কবাবু, বরদাবাবু, অমূল্যবাবু উপস্থিত ছিলেন। কৈলাসবাবুর শয্যায় অর্ধশয়ন থাকিয়া মুখে অনাভস্ত প্রসন্ন আনিবার চেষ্টা করিতেছিলেন। পুত্রের উপর মিথ্যা সন্দেহ করিয়া তিনি যে অনুতপ্ত হইয়াছেন তাহা স্পষ্টতই প্রতীয়মান হইতেছিল। তিনি হঠাৎ বলিয়া উঠিলেন,
এখন বুঝতে পারছি, ভূত নয়, পিশাচ নয়, শৈলেন বাবু। ও, লোকটা কি ধাড়িবাজ, মনে আছে? একবার এই ঘরে বসে ওই ওই করে চেঁচিয়ে উঠেছিল। আধা গোড়া ধাপ্পাবাজি, কিছুই দেখেনি, শুধু আমাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা। সে নিজেই যে ভূত, এটা যাতে আমরা কোনো মতেই না বুঝতে পারি। যা হোক ব্যোমকেশবাবু, এইবার কৈফিয়ত পেশ করুন, আপনি বুঝলেন কি করে? সকলে উৎসুক নেত্রে ব্যোমকেশের পানে চাহিয়া রহিল। ব্যোমকেশ একটু হাসিয়া আরম্ভ করিল। বরদাবাবু, আপনি কিছু মনে করবেন না। প্রেতজনী সম্বন্ধে আমার মনটা গোড়া থেকেই নাস্তিক হয়েই ছিল। ভূত পিশাচ আছে কি না এই প্রশ্ন আমি তুলছি না, কিন্তু যিনি কৈলাসবাবুকে দেখা দিচ্ছেন তিনি যে ভূত প্রেত নন, জলজান্ত মানুষ, এই সন্দেহ আমার শুরুতেই হয়েছিল। আমি নেহাত বাস্তুতান্ত্রিক মানুষ, নিরেট বস্তু নিয়েই আমার কারবার করতে হয়, তাই অতীন্দ্রিয় জিনিসকে আমি সচরাচর হিসেবের বাইরে রাখি। এখন মনে করুন, যদি ওই ভূতটা সত্যি মানুষ হয়, তবে সে কে এবং কেন এমন কাজ করছে? এই প্রশ্নটা সত্যই মনে আসে। একটা লোক খামোকা ভূত সেজে বাড়ির লোককে ভয় দেখাচ্ছে কেন? তার একমাত্র উত্তর, সে বাড়ির লোককে বাড়ি ছাড়া করতে চায়। ভেবে দেখুন, এছাড়া আর কোনো সদুত্তর থাকতে পারে না। বেশ, এখন প্রশ্ন উঠছে, কেন বাড়ি ছাড়া করতে চায়? নিশ্চয়ই তার কোনো স্বার্থ আছে। কি সে স্বার্থ? আপনারা সকলেই জানেন, বৈকুণ্ঠবাবুর মৃত্যুর পর তার মূল্যবান হিরে জহরত কিছুই পাওয়া যায়নি। পুলিশের সন্দেহ করে যে তিনি একটা কাঠের হাত বাক্সে তার অমূল্য সম্পত্তি রাখতেন এবং তার হত্যাকারী সেগুলো নিয়ে গিয়েছে। আমি কিন্তু এটা এত সহজে বিশ্বাস করতে পারিনি। বৈকুণ্ঠ ও বৈকুণ্ঠবাবুর চরিত্র যতদূর বুঝতে পেরেছি, তাতে মনে হয় তিনি মূল্যবান হিরে মুক্ত কাঠের বাক্সে ফেলে রাখবার লোক ছিলেন না। কোথায় যে কি তিনি সেগুলো রাখতেন তা কেউ জানে না, অথচ এই ঘরেই সেগুলো থাকত। প্রশ্ন, কোথায় থাকত? কিন্তু এই প্রশ্নটা এখন চাপা থাক। এই ভৌতিক উৎপাতের একমাত্র যুক্তিসঙ্গত কারণ এই হতে পারে যে বৈকুণ্ঠবাবুর হত্যাকারী তার জহরতগুলো নিয়ে যাবার সুযোগ পায়নি, অথচ সেগুলো কোথায় আছে তা সে জানে। তাই সে এই বাড়ির নতুন বাসিন্দাদের তাড়াবার চেষ্টা করছে, যাতে সে নিরূপ উপদ্রবেই জিনিসগুলো সরাতে পারে। সুতরাং বুঝতে পারা যাচ্ছে যে ভূতই বৈকুণ্ঠবাবুর হত্যাকারী। বৈকুণ্ঠবাবু মেয়েকে প্রশ্ন করে আমার দুটো বিষয় খটকা লেগেছিল। প্রথম, তিনি সে রাতে কোনো শব্দ শুনতে পাননি। এটা আমার অসম্ভব বলে মনে হয়েছিল। তিনি এই ঘরেই নিচের ঘরে শুতেন, অথচ তার বাপকে গলা টিপে মারবার সময় যে ভীষণ ধস্তাধস্তি হয়েছিল তার শব্দ কিছুই শুনতে পাননি। এটা আশ্চর্য। আততাই বৈকুণ্ঠবাবুর গলা টিপে কোথায় তিনি হিরে জহরত রাখেন সে খবর বার করে নিয়েছিল, অর্থাৎ তাদের মধ্যে বাক্য বিনিময় হয়েছিল। হয়তো বৈকুণ্ঠবাবু চিৎকারও করেছিলেন, অথচ তার মেয়ে কিছুই শুনতে পাননি। এই কি করে সম্ভব? দ্বিতীয় কথা, বাপের আত্মার সদ্গতির জন্য তিনি গয়ায় পিণ্ড দিতে অনিচ্ছুক। আসল কথা, তিনি জানেন তার বাপ প্রেতজনী প্রাপ্ত হয়নি, তাই তিনি নিশ্চিন্ত আছেন। প্রকৃতপক্ষে প্রেতজনী যে কে তা সম্ভবত তিনি জানেন, নচেত একজন অল্প শিক্ষিত স্ত্রীলোক জেনে শুনে বাপের পরলৌকিক ক্রিয়া করবে না, এ বিশ্বাসযোগ্য নয়। বৈকুণ্ঠবাবু মেয়ের সম্বন্ধে অনেকগুলো সম্ভাবনার অবকাশ রয়েছে, সবগুলো তলিয়ে দেখার দরকার নেই। তার মধ্যে প্রধান এই যে তিনি জানেন কে হত্যা করেছে এবং তাকে আড়াল করবার চেষ্টা করছেন। স্ত্রীলোকের এমন কে আত্মীয় থাকতে পারে যে বাপের চেয়েও প্রিয়? উত্তর নিষ্প্রয়োজন। বৈকুণ্ঠবাবুর মেয়ে যে সুচরিত্রা, সে খবর আমি প্রথম দিনই পেয়েছিলাম। সুতরাং স্বামী ছাড়া আর কেউ হতে পারে না। বৈকুণ্ঠবাবুর জামাই যে হত্যাকারী তার আর একটা ইঙ্গিত গোড়াগড়ি পেয়েছিল। প্রেতাত্মাটা 15 হাত লম্বা, দোতলা জানলা দিয়ে অবলীলাক্রমে উঁকি মারে। সহজ মানুষের পক্ষে এটা কি করে সম্ভব হয়? মইও ব্যবহার করে না, মই ঘাড়ে করে অত শীঘ্র অন্তর্ধানও সম্ভব নয়। তবে এর উত্তর রণপা। নাম শুনেছেন নিশ্চয়ই।
দুটো লম্বা লাঠি, তার ওপর চড়ে সেকালে ডাকাতেরা 20-30 কোস দূরে ডাকাতি করে আবার রাতারাতি ফিরে আসতো। বর্তমানকালে সার্কাসের রণপাচড়ে অনেক খেলোয়াড় খেলা দেখায়। রীতিমতন অভ্যাস না থাকলে কেউ রণপাচড়ে ঘুরে বেড়াতে পারে না। কাজেই হত্যাকারী যে সার্কাসের সম্পর্কিত লোক হতে পারে, এই অনুমান নিতান্তই অশ্রদ্ধেয় নয়। বৈকুণ্ঠবাবুর বয়াটে জামাই সার্কাস দলের সঙ্গে ঘুরে বেড়ায়, নিশ্চয়ই ভালো খেলোয়াড়, সুতরাং অনুমানটা আপনা থেকেই দৃঢ় হয়ে ওঠে। কিন্তু সবাই জানে জামাই দেশে নেই, 8 বৎসর নিরুদ্দেশ। সে হঠাৎ এসে জুটল কোথা থেকে? সেদিন ওই বাড়ির আস্থা করে ঘুরে বেড়াতে বেড়াতে একটা কাগজের টুকরো কুড়িয়ে পেয়েছিলাম, অনেক দিনের জীর্ণ একটা সার্কাসের ইস্তাহার। তাতে আবার সিংহের ছবি তখনও সম্পূর্ণ মুছে যায়নি। তার উল্টো পিঠে হাতের অক্ষরে কয়েকটা বাংলা শব্দ লেখা ছিল। মনে হয় যেন কেউ চিঠি কাগজের অভাবে এই ইস্তেহারের পিঠে চিঠি লিখেছে। চিঠির কথাগুলো অসংলগ্ন, তবু তা থেকে একটা অর্থ উদ্ধার করা যায় যে স্বামীর অর্থাভাবে পড়ে স্ত্রীর কাছে টাকা চাইছে। অজিত, তুমি যে শব্দটা সাথী পড়েছিলে সেটা প্রকৃতপক্ষে স্বামী। বোঝা যাচ্ছে স্বামীর সুদূরে প্রবাস, সেখান থেকে অর্থাভাবে মরিয়া হয়ে স্ত্রীকে চিঠি লিখেছিল। বলা বাহুল্য, অর্থ সাহায্য সে পায়নি। বৈকুণ্ঠবাবু একটা লক্ষ্মী ছাড়া পত্নীত্যাগী জামাইকে টাকা দেবেন এ কথা বিশ্বাস্য নয়। এ গেল বছরখানেক আগেকার ঘটনা। 2 বছরের মধ্যে এ শহরে অনেক সার্কাস পার্টি আসেনি, কোনো সার্কাস পার্টি আসেনি। অতএব বুঝতে হবে যে প্রবাস থেকে স্বামী এই চিঠি লিখেছিলেন, এবং তখনও তিনি সার্কাসের দলেই ছিলেন। সাদা কাগজের অভাবে ইস্তাহারের পিঠে চিঠি লিখেছিলেন। কয়েক মাস পর স্বামী একদা মুঙ্গেরে এসে হাজির হলেন। ইতিমধ্যে কোথা থেকে টাকা জোগাড় করেছিল জানি না, তিনি এসে শাস্তানেশী ভদ্রলোকের মতো বাস করতে লাগলেন। মুঙ্গেরে কেউ তাকে চেনে না, তার বাড়ি যশোরে, আর বিয়ে হয়েছিল নবদ্বীপে। তাই বৈকুণ্ঠবাবুর জামাই বলে ধরা পড়বার ভয় তার ছিল না। বৈকুণ্ঠবাবু বোধহয় জামাইয়ের আগমন বার্তা শেষ পর্যন্ত জানতেই পারেননি। তিনি বেশ নিশ্চিন্তই ছিলেন। জামাইটি কিন্তু আড়ালে থেকে শ্বশুর সম্বন্ধে সমস্ত খোঁজ খবর নিয়ে তৈরি হলেন। শ্বশুর যখন স্বেচ্ছায় কিছু দেবেন না, তখন জোর করেই তার উত্তরাধিকারী হবার সংকল্প করলেন। তারপর সেই রাত্রে তিনি রণপায়ে চড়ে শ্বশুরবাড়ি গেলেন। জানলা দিয়ে একেবারে শ্বশুরমশাই শোবার ঘরে অবতীর্ণ হলেন। এই আকস্মিক আবির্ভাবে শ্বশুর বড়ই বিব্রত হয়ে পড়লেন। জামাই কিন্তু নাছোড়বান্দা। কথায় বলে জামাতা 10ম গ্রহ। বাবাজি প্রথমে শ্বশুরের গলা টিপে তার হিরে জহরতে গুপ্তস্থান জেনে নিলেন, তারপর তাকে নিপাত করে ফেললেন। তিনি বেঁচে থাকলে অনেক ঝঞ্ঝাট, তাই তাকে শেষ করে ফেলবার জন্যেই জামাই তৈরি হয়েই এসেছিলেন। কিন্তু নিশ্চিতভাবে হিরে জহরতগুলো আত্মসাৎ করবার ফুরসত হলো না। ইতিমধ্যে নিচে স্ত্রীর ঘুম ভেঙে গিয়েছিল। তিনি এসে দৌড় ঠেলাঠেলি করছিলেন। তাড়াতাড়ি জামাইবাবু একটিমাত্র জহরত বার করে নিয়ে সেই রাত্রিরে মতন প্রস্থান করলেন। বাকিগুলো যথাস্থানেই রয়ে গেল। বৈকুণ্ঠবাবু জহরতগুলি রাখতেন বড় অদ্ভুত জায়গায়, অর্থাৎ ঘরের দেওয়ালে। হ্যাঁ, দেওয়ালে চুন সরকি খুঁড়ে সামান্য গর্ত করে তাতেই মণিটা রেখে আবার চুন দিয়ে গর্ত ভরাট করে দিতেন। তার পানের বাটায় যথেষ্ট চুন থাকত, কোনো হাঙ্গামা ছিল না। বার করবার প্রয়োজন হলে কান খুশকির সাহায্যে চুন খুঁড়ে বার করে নিতেন। জামাইবাবু একটি জহরত দেওয়াল থেকে বার করে নিয়ে যাওয়ার আগে গর্তটা তাড়াতাড়ি চুন দিয়ে ভর্তি করে দিলেন, কিন্তু তাড়াতাড়িতে কাজ ভালো হয় না, তাই বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ চুনের ওপর আঁকা রয়ে গেল। বৈকুণ্ঠবাবু তার মণিমুক্ত কোথায় রাখেন, এই প্রশ্নটা প্রথমে আমাকে ভাবিয়ে তুলেছিল। তারপর সেদিন এ ঘরে পায়চারি করতে করতে যখন ওই আঙুলের টিপে চোখ পড়ল, তখন এক মুহূর্তে সমস্ত বুঝতে পারলাম। এই ঘরের দেওয়ালেই যত্রতত্র চুনের প্রলেপের আড়ালে 2.5 লক্ষ টাকার জহরত লুকোনো আছে। এমনভাবে লুকোনো আছে যে খুব ভালো করে দেওয়াল পরীক্ষা না করলে কেউ ধরতে পারবে না। শশাঙ্ক, তোমার মেহনত করে এই 50টি জহরত কিন্তু বার করে নিতে হবে। আমার আর সময় নেই, নইলে আমি বার করে দিতুম। তবু পেন্সিল দিয়ে দেওয়ালে ঢেরা দিয়ে রেখেছি, তোমার কোনো কষ্ট হবে না। যাক, তাহলে আমরা জানতে পারলুম যে জামাই বৈকুণ্ঠবাবুকে খুন করে একটা জহরত নিয়ে গেছে।
এখন অন্যগুলো হস্তগত করবার চেষ্টা করছে। কিন্তু জামাই লোকটা কে? নিশ্চয়ই সে এই শহরেই থাকে এবং সম্ভবত আমাদের পরিচিত। তার আঙুলের ছাপ আমরা পেয়েছি বটে, কিন্তু কেবলমাত্র আঙুলের ছাপ দেখে সহস্রদু লোকের ভেতর তাকে সেখান থেকে একজনকে খুঁজে বার করা যায় না। তবে উপায়? সেদিন প্ল্যাঞ্চের টেবিলে সুযোগ পেলুম। টেবিলে ভূতের আবির্ভাব হলো। আমি বুঝলুম আমাদের মধ্যে একজন টেবিল নাড়ছেন এবং তিনিই হত্যাকারী। ভূতের কথাগুলো তার শ্রেষ্ঠ প্রমাণ। আমি ছুতো করে আপনাদের সকলের হাত পরীক্ষা করে দেখলুম। শৈলেনবাবুর সঙ্গে আঙ্গুলের দাগ মিলে গেল। সুতরাং শৈলেনবাবুই যে হত্যাকারী তাতে আর সন্দেহ রহিল না। আপনাদেরও বোধহয় আর সন্দেহ নেই। বরদাবাবুর শিষ্য হয়ে শৈলেনবাবু কাজ হাসিল করবার খুব সুবিধা হয়েছিল। লোকটি বাইরে বেশ নিরীহ এবং মিষ্টভাষী, কিন্তু ভেতরে ভেতরে বাঘের মতন ক্রূর ও নিষ্ঠুর। দয়াময় স্থান ওর হৃদয়ে নেই। ব্যোমকেশ চুপ করিল। সকলে কিছুক্ষণ নির্বাক হইয়া রহিলেন। তারপর অমূল্যবাবু প্রকাণ্ড একটা নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিলেন, ও বাঁচলুম। ব্যোমকেশবাবু, আর কিছু না হোক, বড়দার ভূতের হাত থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন। যেরকম করে তুলেছিল, আর একটু হলে আমিও ভূতে বিশ্বাসী হয়ে উঠেছিলাম আর কি। আপনি বড়দা ভূতের রোজা। আপনাকে অজস্র ধন্যবাদ। সকলে হাসিলেন। বড়দাবাবু বিড়বিড় করিয়া গলার মধ্যে কি বলিলেন। শুনিয়া অমূল্যবাবু বলিলেন, ওটা কি বললে? সংস্কৃত বলিয়া ওড়াচ্ছ মনে হলো। বড়দাবাবু বলিলেন, মুক্তিকং ন গজে গজে। একটা হাতির মাথায় গজমুক্ত পাওয়া গেল না বলে গজমুক্ত নেই এ কথা সিদ্ধ হয় না। অমূল্যবাবু বলিলেন, গজের মাথায় কি আছে কখনো তল্লাশ করিনি, কিন্তু তোমার মাথায় যা আছে তা আমরা সবাই জানি। ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইয়া বলিল, 17 মিনিট উত্তীর্ণ হয়ে গেছে, এবার তাহলেও উঠলুম। নমস্কার। তারাশঙ্করবাবুর কাছে আগেই বিদায় নিয়ে এসেছি। মহাপ্রাণ লোক, তাকে আবার আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাবেন। এসো অজিত। এখানেই সমাপ্ত শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ব্যোমকেশ ও বড়দা গল্পটি। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।